অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। সাপ্তাহিক এই বিজ্ঞান পত্রিকায় আপনারা নিয়মিতভাবে বিজ্ঞানের খবর শোনেন, বিজ্ঞানের বিশ্লেষণ শোনেন, বিজ্ঞানের এমন কিছু বিষয়বস্তু আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করি যেগুলো হয়তো রোজকার আলোচনায় আসে না। আজকেও তেমন কিছু আমরা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবেন বিশিষ্ট একজন অতিথি। আমরা প্রথমে শুনে নেব বিজ্ঞানের টুকরো খবর। বড় বড় তারাদের পেটের মধ্যে সব সময় একাধিক ছোট ছোট হালকা পরমাণুর নিউক্লিয়াস জুড়ে গিয়ে বড় এবং ভারী নিউক্লিয়াসযুক্ত পরমাণু তৈরি হয়। একেই বলে নিউক্লিয়ার ফিউশন। এর ফলে প্রচুর আলো ও তাপ শক্তি উৎপন্ন হয়। তারাদের পেট থেকে প্রচুর পরিমাণে শক্তি বিকিরিত হতে থাকে। তবে যখন এই সব তারাদের জ্বালানি শেষ হয়ে যায়, তখন বাইরের চাপে সেই তারার মধ্য থেকে আর কোনো শক্তি বিকিরিত হয় না। তারাটা ক্রমশ চুপসে যেতে থাকে। তার সব ভর সংনমিত হয় কেন্দ্রস্থ এক বিন্দুতে। তখন তাকে বলা হয় ব্ল্যাক হোল। যে কোনো মহাজাগতিক বস্তু কাছাকাছি এলেই ব্ল্যাক হোল তাকে অঙ্গীভূত করে নেয়, বা বলা যায় গিলে খায়। এমনকি আলোকেও সে গিলে খায়। সম্প্রতি বিজ্ঞানীরা বলছেন যে এদের মধ্যে কিছু কিছু তারা তাদের ভেতরে থাকা ডার্ক এনার্জির প্রভাবে বহির্মুখী চাপ সৃষ্টি করে, ফলে তা আর চুপসে যায় না। এগুলোকেই বলে গ্রহ স্টার। তাঁদের মতে এই গ্রহ স্টার আবার প্রসারিত হতে শুরু করে ছোটখাটো একটা মহাবিশ্ব তৈরি করে ফেলে। বাইরে থেকে মৃত তারাকে চুপসে দেয় যে শক্তি, তার থেকে এই ক্ষুদ্র মহাবিশ্বের প্রসারিত হওয়ার শক্তি বেশি হয়। ফলে উৎপন্ন মহাবিশ্ব স্থায়ী হয়, চুপসে যায় না। ফিজিক্যাল রিভিউ ডি জার্নালের সাম্প্রতিকতম সংখ্যায় এই তথ্য জানা গেছে। এই বিষয়ে আরও গবেষণা চলছে। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। হঠাৎ করে একটি এলাকার মানুষ, ধরা যাক সেই এলাকাটি মধ্যপ্রদেশে, ধরা যাক ছত্তিশগড়ে, দেখলেন সুরতোলা 4 পেয়ে হাতি তাদের এলাকার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। হাতি সম্পর্কে মানুষ জানে না এমন নয়, কিন্তু তারা তাদের এলাকায় কোনোদিন হাতি দেখেনি। অদ্ভুত ব্যাপারটা আলোচনা হলো, কি করে হলো। কেউ কেউ একরকম ব্যাখ্যা দিলেন, কেউ আরেক রকম ব্যাখ্যা দিলেন, কিন্তু কিছুতেই বুঝে ওঠা গেল না যেখানে গত 50 বছরে একবারও হাতির পায়ের চিহ্ন পড়েনি, হাতির মলমূত্রের অবশিষ্ট কোথাও দেখা যায়নি, তেমন একটা জায়গায় হঠাৎ করে হাতির দল আনাগোনা শুরু করলো। অবশ্যই হাতি হোক, বাঘ হোক, ময়ূর হোক, অন্যান্য পাখি হোক, সেগুলোর আচরণ সম্পর্কে জানার জন্য একটা যাকে বলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। সেখানে বৈজ্ঞানিকেরা চর্চা করেন কেন এগুলো হলো, এই আচরণ পাল্টালো কেন ইত্যাদি। আমরা যখন হাতির কথা দিয়ে শুরু করেছি, মনোনিবেশ করব সেখানেই, এবং আমরা বোঝার চেষ্টা করব যেখানে দেখা যায় না হাতিকে সাধারণভাবে, হঠাৎ করে সেখানে উদয় হয় কি করে তাদের। আর এই বিষয়ে বলার জন্য আমাদের সঙ্গে যিনি আছেন, তিনি আকাশবাণীর অনুষ্ঠানের বিজ্ঞানের যে পরিবেশন সেগুলো যারা শোনেন তাদের সঙ্গে তিনি পরিচিত। তিনি শান্তনু ঘোষ। বিজ্ঞানী শান্তনু ঘোষ কাজ করেছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায়, এবং তিনি নিজের বিজ্ঞান গবেষণার বাইরে জনপ্রিয় লেখালেখিতেও দীর্ঘদিন ধরে মনোনিবেশ করেছেন। আজকে তিনি উপস্থিত আছেন। আমরা তাকে জিজ্ঞাসা করব এই জায়গাটাই, যে হঠাৎ করে হাতিদের উদয় যেখানে তারা একেবারেই থাকে না, কি করে হয়? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এ প্রসঙ্গে বলতে গেলে আমি দীর্ঘদিন মধ্যপ্রদেশ নিয়ে কাজ করেছি, মধ্যপ্রদেশের প্রাণী নিয়ে। তো হঠাৎ 2019 কি 20 এরকম একটা সময়ে আমার কাছে খবর এলো বান্ধবগড় ন্যাশনাল পার্কে হাতি দেখা যাচ্ছে। এ কি রে ভাই, বান্ধবগড়ে হাতি এলো কোত্থেকে? ওখানকার পিসিসিএফ প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট আমার সাথে পূর্ব পরিচিত, একসাথে আমরা বহু কাজ করেছি। উনি আমাকে খবর দিলেন যে এরকম ওখানে হাতি দেখা যাচ্ছে, এবং হাতিরা প্রায় গেড়ে বসেছে। হাতিরা কিন্তু ওখানে যে একটু বেড়াতে এলো চলে গেল এমনটা নয়, হাতিরা ওখানে প্রায় স্থায়ী ঠিকানা করে ফেলছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, এবং তারপরে আমি একবার গিয়েও ছিলাম, যে এই হাতিরা এলো কোত্থেকে? 40-50টা হাতি তো চারটিখানি কথা নয়, এটা একটা স্ট্রে এলিফেন্ট, সলিটারি এলিফেন্ট, ইটস নট দ্যাট। অ্যাকচুয়ালি খুঁজতে গিয়ে দেখা গেল
এই হাতিরা এসছে ছত্তিশগড় থেকে। ছত্তিশগড়ের সরগুজা, যশপুর এসব জায়গা থেকে, এবং ওখানে কয়েকটা স্যাংচুয়ারি আছে, যেমন তোমর পিংলা, তারপরে সামারসোট, তারপরে আপনার বাদলখোর, এরকম কয়েকটা স্যাংচুয়ারি যেগুলো উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া। এখন মুশকিলটা হয়েছে কি, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে ফরেস্টের অবস্থা খারাপ, জঙ্গলে হাতির দানা পানি নেই, এবং ওখানে হেভি মাইনিং হচ্ছে। তার ফলে একে জঙ্গলের খাবার নেই, আর হাতি মোটামুটিভাবে শান্তিপ্রিয় প্রাণী, তারা ওই আওয়াজ সইতে পারছে না, প্লাস খাবার নেই। তো তারা তখন, কেউ তো বসে মার খাবে এমনটা নয়, তারা বেরিয়ে পড়লো খাবারের খোঁজে, শান্তির খোঁজে, এবং এই তখনই তারা ঢুকে পড়লো রায়গড় দিয়ে ছত্তিশগড়ে। এবং ছত্তিশগড়েও কিন্তু তারা খেলো, এবং তারা খেয়ে কিছুটা হাতি, মানে ধরা যাক একটা দল 40-50টা হাতির একটা দল, তারা ঢুকে গেল বান্ধবগড়ে। এই হচ্ছে, মানে আমরা খুঁজতে গিয়ে পেলাম যে বান্ধবগড়ে হাতি এলো কোত্থেকে। ঠিক। আর এইখানেই আলোচনাটা আমাদের শুরু হয়ে যায় একটা নির্দিষ্ট পরিভাষা নিয়ে, যেটা বলা হয় এইভাবে, এলিফ্যান্ট করিডোর। এবার করিডোর তো আমাদের বারান্দাও, যেখানে আমরা আজ পায়চারি করি, করিডোর তো একটা রাস্তা গোছের ব্যাপারও হতে পারে। হাতিদের ক্ষেত্রে আমরা বুঝতে পারি এটা চলার পথ। কিন্তু এখানেও প্রশ্ন হয়, আমরা যারা জানি না, আলাদা করে এই চর্চা করি না, তাদের কাছে প্রশ্নটা এরকম যে একটা গোটা জঙ্গল যদি থাকে, আবার করিডোরের দরকার কি? হাতি ইচ্ছে হলো এদিকে গেল, ডান দিকে গেল, ইচ্ছে হলো বাদিকে গেল, কোনো দিন হয়তো একই জায়গা থেকে গেল, তাহলে করিডোরের প্রয়োজনটা কি? করিডোর কনসেপ্টটা বুঝতে গেলে হাতির জীবনটাও একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে, একটা হাতি, একটা পূর্ণবয়স্ক হাতি, তার সারাদিনে গ্রিন ফডার, যেটা সবুজ খাবার জঙ্গল থেকে তারা যেটা পায়, সেটা প্রায় 250 থেকে 350 কিলোগ্রাম, এবং এতটা খাবার সে নষ্ট করে। কিন্তু তার মানে একটা হাতি, পার হাতি পিছু কনজামশন হচ্ছে ধরে নেওয়া যাক 450 থেকে 500 কিলোগ্রাম গ্রিন ফডার। এই পরিমাণ খাবার কিন্তু জঙ্গলকে সাপ্লাই করতে হবে, এক। দ্বিতীয় কথা, হাতির খাবারে সিজনাল পরিবর্তন ঘটে, সারা বছর হাতি একই খাবার খায় না। 2, হাতি সারা বছর একই জায়গায় থাকে না। সে শীতের সময় যদি এমন জঙ্গল থাকে যেখানে শীত বেশি, তারা একটু ওপরের দিকে থাকবে যেখানে তারা গরম পাবে, মানে সূর্যের তাপ পাবে। বর্ষার সময় তারা এমন জঙ্গলে থাকবে না যেখানে তারা ওই অত বড় শরীর নিয়ে পিছলে হড়কে যেতে পারে। এবং বর্ষার সময় তারা এমন খাবার খাবে যাতে জলীয় অংশ কম থাকে, কিন্তু গরমের সময় কিন্তু জলীয় অংশ তাদের বেশি লাগবে, উল্টোটা এমন খাবার তারা চাইবে। এছাড়া আরেকটা জিনিস ভীষণ দরকার হাতির খাবারে, যেহেতু নুনের ঘাটতি আছে, নুন মানে ন্যাচারাল সল্ট যেটাকে বলে, সেই জন্য জঙ্গলের বিভিন্ন জায়গাতে থাকে সল্ট লিক, ন্যাচারাল সল্ট লিক। এটা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের উল্টে দেওয়া নুনের বস্তা নয়। এখন মুশকিলটা হয়েছে কি, জঙ্গল ফ্র্যাগমেন্টেড, জঙ্গল ছোট হয়ে গেছে। একটা জঙ্গলের মধ্যে এই সমস্ত কিছু, জল, তারপরে নুনের জোগাড় মানে ন্যাচারাল সল্ট, প্লাস বিভিন্ন রকমের খাবার, এগুলো সব একটা জঙ্গলে পাওয়া যাচ্ছে না। এবং তার ফলে হাতিকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। যেখানে হয়তো যাচ্ছে সেই জায়গাটা আগে টানা জঙ্গল ছিল, সেটা কোনো কারণে ফ্র্যাগমেন্টেড হয়েছে, সেটা কোনো ডেভেলপমেন্টের প্রজেক্টের জন্য হতে পারে, অন্য কোনো কারণে হচ্ছে, একটা ফ্র্যাগমেন্টেশন হয়েছে। তার ফলে কি, হাতিরা ভীষণ এলোমেলো হয়ে গেছে তাদের জীবনটা। এখন অত বড় হাতি, সে তো চাইবে বেঁচে থাকতে, সে তো চাইবে তার যে ডেইলি নিড সেগুলোকে পূরণ করতে। আর মানুষের হাতিতে ঝামেলাটা এইখানেই বাজছে। তারপর বিভিন্ন স্টাডি থেকে করে দেখা গেছে যে দুটো বড় জঙ্গল যেটা ফ্র্যাগমেন্টেড হয়েছে, মানে দুটো আলাদা হয়ে গেছে জঙ্গল, সেইখানে তো সেই দুটো জঙ্গল আর জুড়ে দেওয়া সম্ভব নয়, কারণ সেখানে প্রচুর বিভিন্নভাবে তার ফ্র্যাগমেন্টেশন হয়েছে। ডেভেলপমেন্ট প্রজেক্ট ধরুন, কোনো এয়ারফিল্ড বলুন, রেলের লাইন বলুন, বিভিন্নভাবে আলাদা হয়ে গেছে। এখন আমরা কি চিন্তা করেছি, আমরা দুটো জঙ্গলকে একটা করিডোরের মাধ্যমে জুড়ে দেওয়া, যাতে এলিফ্যান্ট ট্র্যাক, একটা হাতির চলাচলের একটা কথা আছে, এলিফ্যান্ট ট্র্যাক, মাউথ দণ্ডি বলে। এই যে দণ্ডি বা ট্র্যাক, এখন স্টাডি ভালো এলিফ্যান্ট করিডোর সেটাই হবে যদি ভালোভাবে এলিফ্যান্ট ট্র্যাকটাকে ফলো করা যায়। তবে এটাও আবার ঠিক যে হাতি সবসময় ট্র্যাক দিয়ে চলাফেরা করবে এমনটাও নয়,
সে ট্র্যাকের বাইরে যেতেই পারে। এই জায়গাটা আসবো, তার আগে জিজ্ঞাসা করি, এই যে করিডোর শব্দটা আলোচনা করতে করতে আমরা যেখানে এসে পৌঁছলাম, সেখানে আমরা বুঝতে পারছি যে তার মানে করিডোরটা মানুষের তৈরি করে দেওয়া, যাতে এই হাতির যে তুমি বাবা সংখ্যা, অন্য জায়গায় যেও না, এ পথে এসো। যেমন এভাবে উদাহরণ দেওয়া বা তুলনা টানা হয়তো ঠিক নয়, যেমন অরণ্যে আগুন লাগলে যাতে সেটা চারদিকে ছড়িয়ে না পড়ে, যেমন একটা ফায়ার লাইন তৈরি করে দেওয়া হয় শুকনো জিনিসপত্র জমিয়ে, যাতে আগুনটা সেই দিক থেকেই শুধু এগোতে পারে। কিছুটা যেন তাই, যে হাতিরা সুস্থ থাক, ঠিকঠাক থাক, কিন্তু তারা যেন মানুষের সংস্পর্শে না আসে, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায় সুস্থভাবে। শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি শান্তনু ঘোষের সঙ্গে, যিনি দীর্ঘদিন ধরে এই হাতি নিয়ে কাজ করেছেন। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় তিনি বিভিন্ন সময় প্রজেক্ট নিয়েছেন যাতে হাতিদের অবস্থা, হাতিদের সংখ্যা এগুলো বোঝা যায় এবং তারা কোন জায়গা থেকে কোন জায়গায় চলাচল করছে সেটারও একটা ভালোভাবে অনুসন্ধান করা যায়। তো এইটা করতে গিয়ে তার যেসব অভিজ্ঞতা হয়েছে, আমরা সেগুলোই যাকে বলে আজকের অনুষ্ঠানে তুলে আনার চেষ্টা করছি। আপনি উল্লেখ করে গেলেন যে হাতি করিডোরে থাকবে এরকম কোনো কথা নেই, হাতি সুযোগ পেলে বাইরে বেরিয়ে আসবে, যেটা আমরা প্রায়শই দেখি এবং যেটা নিয়ে অভিযোগের অন্ত নেই, যেটা নিয়ে প্রশাসনেরও মাথা ব্যথা, কেননা প্রশাসনকে ক্ষতিপূরণ দিতে হয় প্রাণহানি হলে। এই করিডোর থেকে বেরিয়ে আসা, এটা কি অত্যন্ত স্বাভাবিক ঘটনা নাকি সাম্প্রতিককালে বেড়েছে? কিভাবে দেখেন এটাকে? করিডোর থেকে বেরিয়ে আসা স্বাভাবিক ঘটনা। এখন তার কারণ হচ্ছে এই করিডোরগুলোর যে লেংথ অ্যান্ড ব্রেথ, লম্বা এবং চওড়া, এগুলো খুব বেশি নয়। আমি একটা করিডোরের কথা বলছি। করিডোর কনসেপ্টটা কোথায় এলো? 2006 সালে কেরালাতে পেরিয়ারের জঙ্গল অনেকেরই জানা। পেরিয়ারের জঙ্গলের ওখানে আরেকটা জঙ্গল ছিল ছোট, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এই দুটো জঙ্গলে কিছু হাতি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, কিন্তু একটা স্টাডি করে দেখা গেল যে এই দুটো জঙ্গলকে যদি কোনোভাবে জুড়ে দেওয়া যায় তাহলে হয়তো এই গোলমালটা অনেকাংশে কমানো যায়। এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি বলে একটা এনজিও, তারা কি করলো, তারা আমার বিশ্বাস তারা গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়েছিল, কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেই টাকাটা তাদের পেমেন্ট করতে পারেনি বা করেনি বা দরকার হয়নি। তারা ফান্ডটাকে রেইজ করেছে এবং তারা প্রাইভেট ল্যান্ড কিনেছিল। প্রাইভেট ল্যান্ড কিনে তারা ওই ফরেস্ট ল্যান্ড, মানে প্রাইভেট ল্যান্ড মানে ওই ফরেস্টেরই ল্যান্ড, ওই ফরেস্ট ল্যান্ডটাকে কিনে তারা দুটো জঙ্গলকে একসাথে মিলিয়ে দিয়েছিল। এইটাই হচ্ছে প্রথম কিন্তু এলিফ্যান্ট করিডোরের কনসেপ্ট। এইখান থেকে শুরু হলো 2006। তো তারপর থেকে পরবর্তীকালে অনেক প্রজেক্ট হয়েছে। কিছু কিছু আপনার ওপরে, মানে জঙ্গলের ওপর দিয়ে, কি বলে ওটাকে, পাহাড়ের মতো বা সেতুর মতো, মানে আন্ডারপাস, ওই তলা দিয়ে হাতি যাচ্ছে, হ্যাঁ, এলিভেটেড ট্র্যাক, রাইট, এলিভেটেড ট্র্যাক তৈরি হয়েছে। এটা একটা ট্র্যাক তৈরি হয়েছে যেটা দিল্লি থেকে দেরাদুন অবধি 15 কিলোমিটার লম্বা, এবং সেটাই সবচেয়ে বড় এলিভেটেড ট্র্যাক। না, এই এলিভেটেড ট্র্যাক দিয়ে কি যাচ্ছে? গাড়ি যাচ্ছে? হ্যাঁ, এলিভেটেড ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, তলা দিয়ে অ্যানিমালস যাচ্ছে, নিচ দিয়ে হ্যাঁ, পশু পাখি সমস্ত, শুধু হাতি নয়, সব কিছুই যাচ্ছে তার তলা দিয়ে। এলিফ্যান্ট, এইগুলো যদি ভালো করে স্টাডি করে করা যায়, এগুলো খুব এফেক্টিভ। আচ্ছা, কিন্তু শুধু এলিফ্যান্ট করিডোর দিয়ে কিন্তু হাতি সমস্যা মিটবে না। না, কিন্তু সেই প্রশ্নটাই আমরা করছিলাম যে বিভিন্ন সময় বলা যেতে পারে বছরের কিছু কিছু সময় হাতি বেরিয়ে আসছে, ওই পাকা ধানের গন্ধে ঢুকে পড়ছে, কখনো কখনো হয়তো একটু নেশাগ্রস্ত হওয়ার টানেই যেন চলে যাচ্ছে চাষির ঘরের পাশে, সেই ঘটনাগুলো ঘটেছে। এর কোনো পরিবর্তন সাম্প্রতিককালে হয়েছে? আপনি যেমন কারণগুলো উল্লেখ করলেন যে এই উন্নয়নের জন্য যেসব খোঁড়াখুঁড়ি, যেসব নির্মাণ, সেগুলো হচ্ছে, ফলে হাতি বাসস্থানকে বিঘ্নিত করছে, সেটা কি খুব বেশি করে দেখা যাচ্ছে ইদানিংকালে? এইটা বলতে গেলে অনেকগুলো ব্যাপার আসবে। যেমন ধরা যাক, এলিফ্যান্ট পপুলেশন কি আমাদের বেড়েছে? যে এই যে ব্যাপারটা হচ্ছে, আমি বলবো না, বাড়েনি। এলিফ্যান্ট পপুলেশন গত 25 বছরে প্রায় 15 থেকে 18% কমেছে। তবে এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে। এখন এলিফ্যান্ট সেন্সাস যেভাবে হচ্ছে সেটা অত্যন্ত বিজ্ঞানসম্মত উপায়। কীরকম? এখন করছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এখন যেটা হচ্ছে, এখন ডাবলিংয়ের একটা হাতিকে দুবার গোনার চান্সটা কমে গেছে। তার কারণ হচ্ছে যারা বিজ্ঞানী বা ফিল্ড ওয়ার্কার, তারা এলিফ্যান্ট ডাং কালেক্ট করছে, একটা
সোজা রাস্তায় এলিফ্যান্ট ডাং কালেক্ট করলো। শুধু যদি ডাং কালেকশন হয় তাহলে ডুপ্লিকেশন হওয়ার সমূহ সম্ভাবনা আছে। হাতির মল থেকে চিহ্নিত করা, হ্যাঁ, হাতির মল থেকে চিহ্নিত করা শুধু নয়, হাতির মল থেকে ডিএনএ প্রোফাইল করলে তখন ডুপ্লিকেশনটা হবে না। এখন ডিএনএ প্রোফাইলিং হচ্ছে, তার ফলে যেটা দেখা যাচ্ছে হাতির সংখ্যা এখন কিন্তু সারা ভারতবর্ষে প্রায় 23,500 কি 24,000-এর কাছাকাছি। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে, যেটা কিছুদিন আগে অবধি মনে করা হচ্ছিল 40,000, এখন এখানে প্রশ্ন আছে। এই যে ডাং কালেকশন হচ্ছে এবং ডিএনএ প্রোফাইলিং হচ্ছে, এটা যেমন একদিক থেকে অত্যন্ত বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক, আবার অন্যদিকে কয়েকটা ব্যাপার আছে যে ডাং কালেকশন কি আমরা সব হাতির করতে পারলাম? ডিএনএ প্রোফাইলিং যদি আমি সব হাতির ডাং কালেকশন না করি হবে কী করে? এটার মধ্যে এই লিমিটেশনটা আছে। আর আগে যেভাবে হতো 30-40 বছর আগে যেভাবে হতো সেটা কীরকম ছিল? গরমের সময় হাতি ওয়াটার হলে যাবে, ঠিক, তখন হাতি তরে গুনি এরকম একটা ব্যাপার করে ওই 1, 2, 3, 4 করে হেড কাউন্ট, হ্যাঁ, এটা একটা ছিল। আর তারপরে এখানে ডাং কালেকশন হতো। ডাং কালেকশন করে তখন কি করা হতো? ধরা যাক না, মোটামুটি একটা হিসেব আছে, একটা হাতি, নর্মাল হাতি দিনে 12 থেকে 13 বার সে পার্জিং করবে, সে পায়খানা করবে। ধরা যাক আমি 100টা ডাং কালেকশন করলাম। এখন এই 100টাকে 12 দিয়ে বা 13 দিয়ে ভাগ করলে কটা হাতি পায়খানা করেছে বোঝা গেল, তারপর তার নাম্বারটা ওখান থেকে বেরিয়ে আসবে। কিন্তু এখানেও সেই একই প্রশ্ন, এই ডাংটা আজকের না কালকের, এটা বোঝা খুব মুশকিল আছে। বিশেষ করে বর্ষার দিনে যখন হিউমিডিটি হাই থাকবে, শুকোবে না, অত সহজে শুকোবে না, তো তখন তো করা খুব মুশকিল। তারপরে আরেকটা যেটা ছিল, এগুলো সব মিলিয়েই সেন্সাসটা হতো, ট্রানজ্যাক্ট কাউন্ট। ধরা যাক 5 স্কোয়ার কিলোমিটারে বা 2 স্কোয়ার কিলোমিটারে কটা হাতি আছে, এইভাবে একটা স্ট্রেট অ্যাওয়ে ট্রানজ্যাক্ট কাউন্ট হতো। আমরা একটা জিনিস বুঝতে পারছি, মানে যেহেতু আমাদের মূল আলোচনাটা হাতিদের করিডোর নিয়ে, সেই জায়গাটাতে সত্যি সত্যি কত হাতি চলাচল করছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে কিনা বোঝার জন্য হাতির সংখ্যাটাও আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং সংখ্যাটা যে দিনে দিনে সঠিক জায়গায় পৌঁছচ্ছে সে বিষয়েও আপনি আস্থাশীল। একদম। কিন্তু ওই জায়গাটাই চলে আসছে যে আমরা যদি খবরের কাগজে না পড়ি তাহলে আমরা মনে করি যে হাতিরা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, তারা বেরোচ্ছে না। কিন্তু বিজ্ঞানীরা আরও অনেক খবর রাখেন, শুধুমাত্র একজন মানুষকে হাতি আক্রমণ করেছে বা তাকে তাড়া করেছে এটার উপর নির্ভর করেন না খবরের কাগজে কোন পাতায় কোনটা বেরিয়েছে। তো এখন কি মনে হচ্ছে, এই করিডোরকে ব্যবহার করে হাতিদের চলাচল সুস্থ রাখাটা কি সার্থক হয়েছে, নাকি সেখান থেকেও বেরিয়ে আসছে বেশি বেশি করে? এটা অবশ্যই একটু কোয়ালিটেটিভ আলোচনা। এখন ব্যাপারটা হচ্ছে কি, হাতিরা ছড়াচ্ছে, যেটা আগে বললাম, হাতিরা ছড়াচ্ছে। এখন আমাদের দেখতে হবে হাতিরা ছড়িয়ে পড়ছে, মানে ধরা যাক এই যে আমি বললাম 23,000 বা 24,000 এই মুহূর্তে হাতির পপুলেশন, আমার ধারণা ওটা আরেকটু বাড়বে, কারণ সব হাতি এই কাউন্টে আসেনি। এই সেন্সাস যেভাবে হচ্ছে সেইভাবে আসেনি, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আই এম শিওর অফ ইট। তো কাজে আন্দাজে নাম্বারটা বলা আমার পক্ষে ঠিক না, কিন্তু হাতিরা ছড়িয়ে পড়ছে। আর কতগুলো ব্যাপার আছে যে হাতির জায়গায় ওই রকমভাবে মাইনিংটা বন্ধ করতে হবে, মাইনিং বিশেষ করে ঝাড়খণ্ড এরিয়াতে মাইনিং ভীষণভাবে হচ্ছে। ছত্তিশগড়ের মতো জঙ্গলে ভরপুর জঙ্গল, যেটা সারা ভারতবর্ষে ছত্তিশগড় একটা ভীষণভাবে গ্রিন এরিয়া ছিল, সেটা ফাঁকা হয়ে যাচ্ছে। এখন আমি একটু আগে বললাম যে ওই রায়গড় দিয়ে হাতি ঢুকছে, যেটা সেগুলো বেশিরভাগই উড়িষ্যার হাতি, কিছু ঝাড়খণ্ডের হাতি। এখন তারা এসে একটা শেল্টার নিচ্ছে ছত্তিশগড়ে, আবার ছত্তিশগড়ে তারা সেটেল করতে পারছে না, ছত্তিশগড়ে ধাক্কা খাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে মধ্যপ্রদেশ। এখন অন্তত এই জায়গাগুলো যদি তারা খানিকটা থিতু হতে পারে, কিন্তু আবার এখানে কতগুলো সমস্যা আছে। সমস্যা মানে হচ্ছে এগুলো স্টেট ওয়াইজ সমস্যা। আমার ওয়েস্ট বেঙ্গলের হাতি তো মধ্যপ্রদেশে যাচ্ছে না, যাচ্ছে কোথাকার হাতি, আপনার উড়িষ্যার হাতি, ঝাড়খণ্ডের হাতি। কাজেই সমস্যা যদি মেটে, সার্বিক সমস্যা মিটবে না, কিন্তু মেটা খুব মুশকিল আছে, যাচ্ছে ওই দিকে। আর আমাদের এখানকার সমস্যা আলাদা। আমাদের এখানে সমস্যাটা কি, আমাদের এখানকার হাতিগুলো আসছে মেইনলি দলমা থেকে, এবং এখানে দলমা থেকে এসে আমাদের এখানে কিছু রেসিডেন্ট হার্ড তৈরি হয়ে গেছে, যারা আর ফিরছে না। এরা 3-4টে এরকম রেসিডেন্ট হার্ড আছে, যাদের নাম্বারিং এক একটা হার্ডে 3-4টে, কোনোটাতে 5টা এরকম।
এবং তার এখানে- বাচ্চাও দিচ্ছে। এখানে বলতে কোন জায়গায় বলা হচ্ছে? এখানে বাঁকুড়া, বর্ধমান, তারপর পুরুলিয়া, এই সমস্ত জায়গায় আর কি, অ্যাডজয়নিং এরিয়াজ অফ ডালমা। এখানেই তো প্রশ্নটা এসে যাচ্ছে যে এইসব জায়গায় জঙ্গল তো অনেক পাতলা, হ্যাঁ, নিয়মিতভাবে হাতির খাবার যোগান দিয়ে টিকিয়ে রাখতে পারবে সে ক্ষমতা তাদের নেই। না, তাহলে তাদের মানে পর্যবেক্ষণে দেখা গিয়েছে তারা ফিরছে না, তাহলে তারা টিকছে কি করে? মেইনলি ক্ষেতের খাবারকে, ক্ষেতের খাবার। মেইনলি কাল্টিভেটেড ফিল্ড, এবং মানুষের ঘরদোর ভাঙছে। সেখানে ওই যেখানে ধানের গুদাম আছে, ধান স্টোর করা আছে, বা অন্য খাবার আছে, কলা, হুম, আলু। হ্যাঁ, আর আরেকটা যেটা হাতিকে বলা হয় ইন্ডিকেটর স্পিসিস, এটা খুব ইন্টারেস্টিং। ইন্ডিকেটর স্পিসিস মানে হচ্ছে একটা প্রাণী যদি কোনো জঙ্গলে থাকে, তাহলে ইন্ডিকেটর স্পিসিস হলে তাহলে বোঝা যাবে জঙ্গলের হেলথ খুব ভালো। কিন্তু এখন কিন্তু এই হাতিকে ইন্ডিকেটর স্পিসিস বললে আমার অন্তত হাসি পায়। তার কারণ হচ্ছে হাতি এখন যেসব জঙ্গলে থাকছে সেগুলো সব ছেঁড়া ফাটা জঙ্গল। মেদিনীপুরের যেসব জায়গায় থাকছে, পুরুলিয়ায় যেসব জায়গায় থাকছে, বা বাঁকুড়ার যেসব জায়গায়, এগুলো কপিসিং ফরেস্ট। কপিসিং ফরেস্ট, কপিসিং ফরেস্ট মানে হচ্ছে এককালে শাল গাছ ছিল বড় বড়, সেগুলো কেটে বিক্রি করে দেওয়া হয়েছে বর্গীদের আমলে, বা যখন তখন ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যখন রাজরাজরা ছিল, ছোট ছোট রাজা ছিল, তখন তাদের ওখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কর দিতে হতো। হ্যাঁ, এবং এই যে বিএন রেলের পত্তনও সেই জন্যই হয়েছিল, লগ ক্যারিংয়ের জন্য। হ্যাঁ, তখন কী হয়েছে, সমস্ত শাল গাছগুলো কেটে একদম ঠুঁটো তৈরি হয়ে গিয়েছিল। ঠুঁটো মানে ছোট ছোট ইয়ে, এবং সেইখান থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছিল সেইগুলোকে খুব সিলেক্টিভলি, ধরা যাক 10টা ব্রাঞ্চ বেরিয়েছে, সেখানে আমি 3টে ব্রাঞ্চে রাখলাম যাতে সেগুলো মোটা হয়। এইগুলো থেকেই যে আজকে শাল জঙ্গল যে তৈরি হয়েছে, এগুলো হচ্ছে তারই ফল, এবং এটাকেই বলে কপিসিং ফরেস্ট। এই হাতিরা এখন থাকছে কপিসিং ফরেস্ট, কপিসিং শাল ফরেস্টে। সেখানে 2-4টে এদিক ওদিক গাছ আছে। হাতিরা যেটা আরও দরকার, এমনি ক্ষেতের ফসল পাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, হাতি জঙ্গলে যতটা খাবার দরকার হাতির, যখন খেতে হাতি খাচ্ছে, ধরা যাক ধান বা অন্য ডাল শস্য বা অন্য সবজি, তখন কিন্তু তার মোটামুটিভাবে আমি দেখেছি 80 কিলো 90 কিলোতে তার হয়ে যাচ্ছে, কারণ তার ক্যালোরি ভ্যালু অনেক বেশি। এবং এখানে জল পাচ্ছে, প্রচুর জল পাচ্ছে, যেটা হাতির একটা ডেইলি নিড। জল খাচ্ছে, খাওয়ার দরকার, তার চানের দরকার, এগুলো পাচ্ছে। সেই জন্য এইসব জায়গায় মোটামুটিভাবে টিকে থাকছে। না, তার মানে আপনার কথায় যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে মাঠের শস্য, এটা প্রায় হাতির নিয়মিত খাবার হয়ে গেছে। হ্যাঁ, প্রায় তাই। এবার খবরের কাগজে সেটা ফুটে উঠুক না উঠুক, ঘটনাটা ঘটে চলেছে। একদম। সেক্ষেত্রে করিডোর দিয়েও তেমন কিছু না, এখানে এইসব জায়গায় তো করিডোর আছে। আমাদের পশ্চিমবঙ্গে 26টা করিডোর আছে। আচ্ছা, 15টা নর্থ বেঙ্গলে আছে, 11টা সাউথ বেঙ্গলে আছে। কিন্তু সেগুলো থাকা না থাকা খুব সমান। নর্থ বেঙ্গলের করিডোর কিছু কাজ করে, এই সাউথ বেঙ্গলের করিডোর, সাউথ বেঙ্গলে খুব ইন্টারেস্টিংলি একটা হাতির থাকবার জায়গা আছে, ময়ূর ঝর্ণা বলে একটা ইয়ে আছে, ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু জিনিস লাগিয়ে এলিফ্যান্ট ফডার লাগিয়েছিল, সেগুলো সব গ্রামের গরুরা খেয়ে চলে গেছে। আচ্ছা, মোটামুটিভাবে। হ্যাঁ, তো সেখানে অনেক মাইক্রোস্কোপে খুঁজলে হয়তো 2-4টে হাতির খাবার পাওয়া যেতে পারে, কিন্তু সেটা নট সাফিসিয়েন্ট ফর এলিফ্যান্টকে সাপোর্ট করার জন্য খাবার নয়। তাহলে আমরা শেষ করতে চাইবো এইটা দিয়ে যে আপনার নিজের অনুসন্ধানে, নিজের পড়াশোনায় আপনি এই এলিফ্যান্ট করিডোরকে সব থেকে সফল হতে দেখেছেন কোন জায়গায় বা কোন রাজ্যে বা কোন এলাকায়? এগুলো কিন্তু ওয়েস্টার্ন ঘাটে খানিকটা সফল, মহারাষ্ট্রের দিকে, কেরালাতে খানিকটা সফল, আচ্ছা, তামিলনাড়ুতে খানিকটা সফল। তামিলনাড়ুতে কিছু বেশ বড় বড় জঙ্গল খুব কায়দা করে মিলিয়ে দিয়েছে থ্রু এলিফ্যান্ট করিডোর। সেগুলো কিন্তু মোটামুটি পুরোটা না হলেও ভালোই কাজ করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, দুটো জঙ্গলকে মেলাবেন, সেই জঙ্গলটা তো থাকতে হবে। সেই করিডোরটা যে ইয়ে করবেন, তার মানে লম্বা চওড়াটা তো তার ভালো হতে হবে, সেখানে গাছপালা তো থাকতে হবে। অথচ মুশকিল হচ্ছে কি, আমাদের খাতায় কলমে আমাদের কিন্তু স্যাটেলাইট ইমেজিংয়ে আমাদের গ্রিন কভার বেড়েছে, জানেন তো, আমাদের গ্রিন কভার বেড়েছে। মানে উপর থেকে দেখলে বনাঞ্চলের পরিমাণ বেড়ে গেছে। ওখানে কি ঢোলকমলি, হ্যাঁ, পুটুস মানে ল্যান্টানা ক্যামেরা, তারপরে আইপোমিয়া দেখবেন একটা ইয়ের মতো ফুল হয়, ঘন্টার মতো একটা ফুল হয়,
মানে এগুলো সব আগাছা আর কি। হ্যাঁ, তারপরে আকাশমণি, তারপরে আপনার ইউক্যালিপটাস, এই সব দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজিংয়ে আমাদের গ্রিন কাভার অনেক বেড়েছে। হ্যাঁ, আসলে 40% কমেছে প্রিস্টিন ফরেস্ট, 40% কমেছে প্রিস্টিন ফরেস্ট। এটা কোনো সুখের কথা নয় যে আমরা গ্রিন কাভার বেড়েছে, এগুলো তো কিছু নয়। আসল তো প্রিস্টিন ফরেস্ট, আদিম অরণ্য কমেছে 40%। মোট কথা যে অরণ্য শুধু ছোটোখাটো নয়, বড় বড় প্রাণীদেরও আবাস বাঁচার রসদ দিতে পারে, থাকতে দিতে পারে, সেটাই আমাদের কাছে দুর্লভ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এখানেই শেষ করবো, কিন্তু এটুকু বলবো যে আমরা খুব সুখে শেষ করলাম না। এটা ঘটনা যে বিগত কয়েক দশক ধরেই আমরা যখন হাতি নিয়ে আলোচনা করেছি, তখন এই আক্ষেপটা যেটা আমরা আজকে ব্যক্ত করলাম যে হাতিদের জন্য উপযুক্ত জায়গা নেই, কমে যাচ্ছে, আর তার ফলে জীবন ধারণের তাগিদে তারা বেরিয়ে আসছে জঙ্গল ছেড়ে। এমনকি যেটা নিয়ে আজকে আলোচনা করেছি, হাতিদের করিডোর, দুটো জঙ্গলের মধ্যখানের সেতু, সবুজ সেতু, সেটাকেও তারা পাত্তা দিচ্ছে না, বেরিয়ে আসছে। আমাদের এইগুলো ভাবতে ভালো লাগে না, কিন্তু বিজ্ঞান বোঝার চেষ্টা করেন যারা, তারা এই দিকে নজর রাখেন। বিজ্ঞানীদের সাহায্য নিয়ে, বিজ্ঞান গবেষণার সাহায্য নিয়ে এই নজর রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে আমরা আমাদের অস্তিত্বের ভিত্তিটাই হারিয়ে ফেলব। বিজ্ঞানী শান্তনু ঘোষ আজকে আমাদের এখানে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। পরবর্তীকালেও এরকম বিষয় নিয়ে আরও শুনবো, এই ইচ্ছা রেখে শেষ করছি আজকের অন্বেষা। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার। এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায়, একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।